ইনশাআল্লাহ তোমাদের জন্য একটা সাজেশন রেডি করা হয়েছে অ্যানসার সহ। আমি সেই সাজেশন নিয়ে আলোচনা করছি। আজকে আমার দ্বিতীয় ক্লাস অনলাইনে। প্রথম ক্লাসে আমি তোমাদের প্রথম টপিকটি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি দ্বিতীয় টপিকটি নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য আমি যে আইটেমটি রেখেছি সেকেন্ড নাম্বার অপশনে, সেটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল নিয়ে আমি অলরেডি তোমাদের একটা ক্লাস করেছি, তোমরা সেটাও দেখবে। আর তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, গ্রামার 6 থেকে 10 পর্যন্ত একই, তাই প্রত্যেকটা গ্রামার ক্লাসই দেখার চেষ্টা করবে যে আমি প্রত্যেকটা ক্লাসেই কিছু না কিছু গ্রামার পড়াচ্ছি। আর আর্টিকেল নিয়ে তোমাদের যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসটাতে আমিও কিছু ইম্পর্টেন্ট জিনিস বলেছি। আজকে সেগুলো নিয়ে আর আলোচনা করছি না, আজকে অন্য একটু জিনিস নিয়ে আলোচনা করছি, কিন্তু আর্টিকেলের উপরে। তারপর বেসিক ব্যাপারগুলো জানতে হবে, তাই আমি লিখে রাখলাম। দেখো, আর্টিকেল তো জানোই তোমরা, এ, এন এবং বি, এই তিনটাকে আমরা আর্টিকেল বলি। আর্টিকেল দুই রকম, ইনডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট হচ্ছে অনির্দিষ্ট অর্থ বোঝাতে, মানে নির্দিষ্ট করে বলা থাকবে না, এই জাতীয় আর্টিকেল এ, এন। আর নির্দিষ্ট হচ্ছে ডেফিনিট আর্টিকেল, নির্দিষ্ট করে কোনো কিছু বোঝালে তখন বি, ডেফিনিট আর্টিকেলটা ইউজ হয়। দেখো, আমি এখানে ঘর দিয়ে লিখেছি এ এন দি। এ এন এর সংজ্ঞাটা কি? এ কখন বসবে আর এন কখন বসবে? এ বসবে যখন সিঙ্গুলার নাউন বিগিনিং উইথ কনসোনেন্ট। কনসোনেন্টের পূর্বেই এ ইউজ হয়, আর ভাওয়েলের পূর্বে এন ইউজ হয়। তোমরা কনসোনেন্ট কি ভাওয়েল কি অবশ্যই জানো। কনসোনেন্ট হচ্ছে তোমার বি, ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এই 5টি ওয়ার্ড কি আমরা আসলে ভাওয়েল জানি, আর এগুলো ছাড়া বাকি সবগুলো শব্দই হচ্ছে তোমার অক্ষর হচ্ছে কনসোনেন্ট। এ, ই, আই, ও, ইউ এগুলো ভাওয়েল। আমরা বাংলায় যেমন জানি স্বরবর্ণ, সেগুলো হচ্ছে স্বরবর্ণের উচ্চারণ। আর ব্যঞ্জন বর্ণ যেগুলো হচ্ছে কনসোনেন্ট। আর দি হচ্ছে সিঙ্গুলার প্লুরাল, যে কোনো নাউনই সাথে বসবে, কিন্তু হ্যাভ টু বি স্পেসিফিক। স্পেসিফিক মানে হচ্ছে নির্দিষ্ট করে বলা। দেখো, তারপর আমি লিখেছি ইউজ অফ এ অথবা এন। আজকে যে নতুন জিনিসটা আমরা শিখব, অ্যাডজেক্টিভের পূর্বে সো অথবা টু ইত্যাদি থাকলে এগুলোর পরে এ অথবা এন বসে। অ্যাডজেক্টিভের পূর্বে, অ্যাডজেক্টিভ কি জানো? অ্যাডজেক্টিভ হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অংশ। সেটা হচ্ছে নাউন বা প্রনাউনের দোষ গুণ বুঝাতে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করি, বা সংখ্যা। আর এক্সাম্পল গুলো দেখো, আয়রন ইজ সো ইউজফুল ইন ম্যাটার। আমি বলেছি অ্যাডজেক্টিভের পূর্বে সো, টু ইত্যাদি থাকলে, সো এখানে অ্যাডজেক্টিভের পূর্বে থাকবে, তার মানে ইউজফুল, এটা অ্যাডজেক্টিভ। কিভাবে বুঝলাম? ইউজফুল মানে হচ্ছে প্রয়োজনীয়। কোনো কিছু প্রয়োজনীয় মানে কি? এটা আমাদের প্রয়োজন, এটা একটা ভালো জিনিস। তেমনি দেখো, টু সিরিয়াস, দিস ইজ টু সিরিয়াস, খুবই সিরিয়াস একটা ব্যাপার। তেমনি এখানে এটাও অ্যাডজেক্টিভ, টু তারপর অ্যাডজেক্টিভ। তাহলে সো তারপর ইউজফুল, কি হলো? আমাদের এ বসলো। আয়রন ইজ সো ইউজফুল এ ম্যাটার। দিস ইজ টু সিরিয়াস এ ম্যাটার, খুব সিরিয়াস একটা ব্যাপার। তাহলে আমরা এ লিখেছি কারণ অ্যাডজেক্টিভের পূর্বে সো টু থাকলে তারপর পরে কি হয়? এ অথবা এন হয়। এ কখন হবে, এন কখন হবে, সেটা হচ্ছে একদম প্রথমেই কথা। এ হচ্ছে তোমার ভাওয়েলের পূর্বে, এন হচ্ছে, এ হচ্ছে কনসোনেন্টের পূর্বে, এন হচ্ছে ভাওয়েলের পূর্বে। দেখো, দ্য হর্স ইজ সো ফেথফুল অ্যান অ্যানিমেল। তার মানে কি? ঘোড়া খুব বিশ্বস্ত প্রাণী। এখানে আমরা অ্যান অ্যানিমেল ইউজ করেছি। সো ফেথফুল, ফেথফুল তো অ্যাডজেক্টিভ, সো আছে, তার মানে এরপরে এ অথবা এন বসবে। এন কেন বসেছে? কারণ
পরের শব্দটি অ্যানিম্যাল। অ্যানিম্যাল বলেছি আমরা, আমাদের শুরু হয়েছে ভয়েল দিয়ে, তাই ভয়েলের পূর্বে অ্যান বসেছে। আর তার আগে দুটো এক্সাম্পলে কি ছিল? কনসোনেন্ট ছিল, তাই এর পূর্বে এ বসেছে। তার মানে আমাদের কনসেপ্ট ফার্স্টে যেটা ক্লিয়ার রাখতে হবে, ভাওয়েলের পূর্বে অ্যান, কনসোনেন্টের পূর্বে এ। এই জিনিসটা আমাদের ক্লিয়ার সবসময় রাখতে হবে। আর দুই হবে স্পেসিফিক বুঝালে, নির্দিষ্ট করে। এখন দেখো, অনেক সময় দেখবে তোমাদের যে ফিল ইন দ্য গ্যাপস আসে, অনেক সময় ক্রস চিহ্ন দিয়ে দিই আমরা। ক্রস চিহ্ন কেন দিই? ক্রস চিহ্ন দেওয়ার একটাই কারণ হচ্ছে, সেখানে এ ও বসবে না, এন ও বসবে না, এমনকি দিও বসবে না, সেই জাতীয় কিছু সেন্টেন্স থাকে। সেগুলো আমাদের কিভাবে বুঝতে হবে, আমরা কিভাবে বুঝবো? তখনই বুঝবো যখন দেখবো যে আমাদের এ এন এর ব্যবহার এবং দি এর ব্যবহারের মধ্যে আসছে না, রুলসে মিলছে না, তখনই আমরা ক্রস দিয়ে দিব। এখন দেখো আমাদের পরে ম্যাডাম কি লিখেছি, এক্সক্লেমেশন বোঝাতে। এক্সক্লেমেশন তো জানো, আশ্চর্যজনক চিহ্ন, মার্ক, সেটা বোঝাতে হোয়াট, হাউ, সাচ এর পর এ অথবা এন বসে। তাহলে কি হলো? সাচ এ লং ডিস্টেন্স, মানে অনেক দূরের ব্যাপার বা অনেক দূর। তাহলে এটা আমি বললাম কি একটু অবাক হয়ে, এক্সক্লেমেশন মার্ক দিয়েছি। তাহলে সাচ, হোয়াট, হাউ এর পর এ অথবা এন বসে। তাহলে এখানে কি হলো? সাচ এ, সাচ এ। কিন্তু তারপরে আবার কি আছে? লং, লং আছে। তাহলে লং কথাটি শুরু হয়েছে কি দিয়ে? কনসোনেন্ট দিয়ে, তার মানে এ বসবে। যদি এখানে তোমার ভয়েল দিয়ে কোনো শব্দ শুরু হতো, তাহলে আমরা অ্যানি ইউজ করতাম। এ আর এন এর ব্যাপারটা হচ্ছে যে কোনো একটাই বসতে পারে, কিন্তু তোমার ভাওয়েল আর কনসোনেন্ট এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। হোয়াট এ প্রিটি গার্ল, কত মানে মিষ্টি দেখতে মেয়েটি, তাই না? এই কথাটা একটা আশ্চর্যজনক ভাবে আমরা বলি, মানে অবাক হয়ে খুব আনন্দ নিয়ে বলি, হোয়াট এ প্রিটি গার্ল। তাই এক্সক্লেমেশন মার্ক আছে। আর হোয়াট, সাচ, হাউ এগুলোর পরে কি হবে? এ অথবা এন হবে। তারপর দেখো 3 নম্বর, হাউ নাইস এ বার্ড ইজ, কি সুন্দর পাখিটি। এখানেও এ হয়েছে। এখানে দেখো হাউ এর পরে সরাসরি এ আসেনি, সাচ আর হোয়াট এর পরে সরাসরি এ এসেছে, কিন্তু হাউ এর ক্ষেত্রে একটু ডিফারেন্ট হচ্ছে। হাউ এর পরে আগে একটা অ্যাডজেক্টিভ থাকবে, তারপরে আমাদের আর্টিকেল বসবে। দুটি হচ্ছে তোমাদের জন্য নতুন রুল, তোমাদের বইয়ে হয়তো ওই দুটো রুলস নেই, কিন্তু আমাদের আর্টিকেল পড়তে অনেকেই মনে করে আর্টিকেল খুবই সহজ। আসলে আর্টিকেল সহজ, কিন্তু তারপরও আমরা 5-এ 5 অনেক সময় পাই না, কারণ আমরা এলোমেলো দেওয়ার চেষ্টা করি অ্যান্সারটা, আন্দাজে ঢিল মারা, যেটা মনে হয় হয়ে যাবে, কিন্তু আর্টিকেলেরও কিছু রুলস আছে, যে রুলসগুলো আমাদের ফলো করতে হবে। আমি তোমাদের শীটটা নিচ্ছি, শীটে কি আছে দেখো, শীটের এটা আমি পড়ি। Patriotism means love for one's dash country। এখানে অ্যান্সারও দেওয়া আছে, তোমরা দেখে নাও। প্যাট্রিয়টিজম কি জানো? স্বদেশ প্রেম, স্বদেশ প্রেম। স্বদেশ প্রেম মানে কি? লাভ ফর ওয়ানস কান্ট্রি, একজনের দেশকে ভালোবাসা। এখানেই কিন্তু আমার পুরো কথার অর্থটা চলে আসছে, আমাকে আর্টিকেল ইউজ করতে হয়নি। দেখো অ্যান্সারে দুটোতেই ক্রস আছে। প্যাট্রিয়টিজম মিন্স দা লাভ হবে না, এ লাভ ফর ওয়ানস কান্ট্রি তাও হচ্ছে না, বা ওয়ান্স এ কান্ট্রি, ওয়ান্স দ্য কান্ট্রি, কিছুই মিলছে না আমাদের, তাই না? তাই আমরা ক্রস দিয়েছি। ইটস এ নোবেল ভার্চু, এখানে কি হচ্ছে? এখানে এ ব্যবহার হচ্ছে, কারণ তারপরে শব্দটি নোবেল এন দিয়ে শুরু। ইটস এ নোবেল ভার্চু মানে এটা একটা সম্মানী কি গুণ, আমরা দেশকে ভালোবাসবো, এটা আমাদের একটা গুণ। It removes the mean-mindedness of a man, এটা মানুষের কি দূর করে? মানুষের মনের কুকর্মগুলো দূর করে।
আমাদের যদি দেশের প্রতি ভালোবাসাই থাকে তখন দেখবো যে আমরা খারাপ কাজ থেকে দূরেই থাকবো। It also inspires dash man to shed, এটা আরো কি করে মানুষকে উৎসাহ করে, তাহলে এখানেও কি হচ্ছে it also inspires a man, এটা একজন মানুষকে, তাই না? It also inspires the man to shed, যদি নির্দিষ্ট করে বলি তাহলে নির্দিষ্ট করে বোঝাবো কখন, যখন আমরা একটা নির্দিষ্ট ব্যক্তির কথা বলে আসতে থাকবো প্যাসেজের মধ্যে বা পুরো গল্পটাতে, তখন এখানে দা বলবে। তাহলে এখানে কি হলো, it also inspires a man to shed, কি হবে, the last drop of blood from the body। এখানে বলা হচ্ছে এটা একজন মানুষকে উৎসাহ দেয় শেষ পর্যন্ত, মানে কি রক্তবিন্দু, শরীর থেকে একটা রক্তবিন্দু ঝরা পর্যন্ত মানুষকে উৎসাহ দেয়। টু ডিফেন্ড, ডিফেন্ড মানে কি বুঝো, প্রতিরক্ষা। বডি টু ডিফেন্ড দেশ ফ্রিডম অফ, তাহলে এইচ নাম্বার কি হলো, দ্য ফ্রিডম অফ দ্য কান্ট্রি, মানে দেশের স্বাধীনতার প্রতিরক্ষা করতে, দ্য ফ্রিডম অফ দ্য কান্ট্রি। তাহলে এখানে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে মানে দেশেরই স্বাধীনতার জন্য। এটা একটা দেশকে নির্দিষ্ট করে বলা হচ্ছে, যার যার দেশকে, যেহেতু স্বদেশ প্রেমের কথা বলা হচ্ছে তার মানে তার দেশকে নির্দিষ্ট করে বলা হচ্ছে এবং তার দেশের স্বাধীনতাকে তাও নির্দিষ্ট করে বলা হচ্ছে। তার মানে এই পুরো সেন্টেন্সটাতেই নির্দিষ্ট করেই বলা আছে, কিন্তু যে কোনো মানুষের, কোনো একটা অঞ্চলের মানুষের কথা না, যে কোনো মানুষের। তাই পুরো সেন্টেন্সে কিভাবে হলো, ইট অলসো ইন্সপায়ার্স এ ম্যান টু শেড দ্য লাস্ট ড্রপ of blood from the body to defend the freedom of the country, মানে দেশের স্বাধীনতার জন্য এটা একটা মানুষকে উৎসাহ করে। তারপর হচ্ছে a man devoid of patriotic feelings is inferior to a beast, তার মানে একজন মানুষের মধ্যে কি করা হয়, স্বদেশ প্রেমের অনুভূতি থাকে যেটা পশুত্বের মধ্যে থাকে না। তার মানে হচ্ছে টু এ বিস্ট, বিস্ট মানে হচ্ছে পশুত্ব, মানে এটা হচ্ছে এ ম্যান ডিভয়েড অফ প্যাট্রিয়টিক ফিলিংস ইজ ইনফিরিয়র টু এ বিস্ট, মানে হচ্ছে যার মধ্যে স্বদেশ প্রেম থাকে না, অনুভূতি থাকে না, তাকে কি ধরা হয়, পশুর মতো বিবেচনা করা হয়। যখন প্যাসেজটি পড়বে অনেকেই পেয়ে যাবে বা অনেকেই এলোমেলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, সেই জন্যই আমাদের আসলে এই রুলস গুলো করা। এই দুটো রুলস তো আমরা বুঝেছি যে অ্যাডজেক্টিভের পূর্বে সো টু থাকলে তারপরে এ বা এন বসবে, আবার এক্সক্লেমেশন বোঝাতে হোয়াট, হাউ, আসলে পর এ বা এন বসবে। আমি আরো দুটো রুলস লিখে দিচ্ছি। তোমরা আমার আর্টিকেলের অন্য ক্লাস, যেটি তোমাদের ক্লাস 7 এ হয়তো করিয়েছি অথবা 6 এ, ওই ক্লাসগুলো তোমরা একবার দেখবে। আর্টিকেলের রুলসগুলো একবার জানা থাকলে আর্টিকেলটা আরো খুব সহজে অ্যান্সার করা যায়। সিঙ্গুলার কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন কি জানো, যে নাউনটি গণনা করা যায়, আর আনকাউন্টেবল নাউন হচ্ছে যেটা গণনা করা যায় না। এক্সাম্পল দিয়ে দিচ্ছি। দেখো, I have an umbrella,
আমব্রেলা কি ছাতা, তাই না? ছাতাটা কি গণনা করতে পারি আমরা? অনেকগুলো ছাতা থাকলে আমরা গণতে পারবো, একটা দুটা করে এরকম গণনা করতে পারবো। তারপর she has a pen, তার কলম আছে। অথবা she gives me a pen, she gives me a book, she gives me a তার মানে কি গণনা করা যায় এই জাতীয় শব্দের আগে এ অথবা এন বসবে। যেমন আমব্রেলা গণনা করা যাচ্ছে, পেন কলম, বুক বই, এগুলো কি গণনা যোগ্য, কাউন্টেবল নাউন। কি এগুলো কাউন্টেবল নাউন। আমাদের মনে রাখতে হবে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে আমরা এ অথবা এন ব্যবহার করি, কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে এ এন ব্যবহৃত হয় না। লিখেছি বিফোর আনকাউন্টেবল নাউন উই ক্যান নট ইউজ এ অথবা এন। এখানে দেখো দ্য রিং ইজ মেড অফ গোল্ড। গোল্ড কি স্বর্ণ। স্বর্ণ কি আমরা বসে বসে বলতে পারবো? অনেক স্বর্ণের হচ্ছে একটা খনি, গোল্ডের হচ্ছে খনি পাওয়া যায়। এই খনি গোল্ডের খনিকে আমরা কখনো বসে বসে ইজিলি কাউন্ট করতে পারবো না, তাই এটা আনকাউন্টেবল। তখন কি হলো আমাদের দ্য রিং ইজ মেড অফ এ গোল্ড, সেই কথাটি আমরা আর ইউজ করতে পারলাম না, আমরা আর্টিকেল এখানে ইউজ করতে পারলাম না। এই জাতীয় ওয়ার্ডের পূর্বে অনেক সময় আমরা ক্রস চিহ্ন ব্যবহার করি। যদি এখানে থাকতো দ্য রিং ইজ মেড অফ ড্যাশ, তারপর গোল্ড থাকতো, তাহলে আমাদের এই ড্যাশে কি হতো? ক্রস হতো। খুব ইজি একটা এক্সাম্পল দেখো, উই ড্রিঙ্ক ওয়াটার। এখানে পানি, পানিও আমরা গণনা করতে পারি না, আনকাউন্টেবল নাউন। তাহলে কি হলো? উই ড্রিঙ্ক এ ওয়াটারও হয়নি, বা উই ড্রিঙ্ক দ্য ওয়াটার তাও হয়নি। তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা এ এন ইউজ করতে পারি না। কিন্তু কিছু অনেক সময় আর্টিকেল না ইউজ করতে পারলেও অন্য একটা কিছু আমরা ইউজ করতে পারবো, সেই জিনিসটা হচ্ছে সাম। We can use some before uncountable noun. যদি আমাদের সামের কোনো থাকবে না অপশন, আমরা আর্টিকেলের সময় আর্টিকেলে লিখব। তারপর জেনে রাখার জন্য আমি এই কথাটি বলছি, যদি এখানে I need some money বা give me some sugar, তাহলে আমরা সাম কথাটা লিখতে পারি। কখন? আনকাউন্টেবল নাউনের পূর্বে অনেক সময় সাম ইউজ করা যায়। আই নিড মানি, আমার টাকা প্রয়োজন। আই নিড এ মানি বলতে পারি না, আই নিড দ্য মানিও বলতে পারি না, কিন্তু আমরা আই নিড সাম মানি এই কথাটি বলতে পারি। তারপরে দেখো গিভ মি সাম সুগার, আমাকে কিছু মিষ্টি দাও। আমি এটা বলতে পারি না গিভ মি এ সুগার। এখানে সুগার মানে চিনি, সরি সুইট না, চিনি। আমি বলতে পারি না আমাকে একটু চিনি দাও, তো গিভ মি দ্য সুগার। আমি বলবো গিভ মি সাম সুগার। তার মানে আনকাউন্টেবল নাউন পূর্বে সাম কথাটি আমরা ইউজ করি।
দেখো আজকে আমরা তাহলে কয়টা রুলস জানলাম? চারটা রুলস। আর সবচেয়ে যে রুলস গুলো বেশি আমাদের ভুল হয় যে কনসোনেন্টের উচ্চারণ অনেক সময় ভাওয়েলের মতো থাকে, আবার অনেক সময় ভাওয়েলের উচ্চারণ কনসোনেন্টের মতো থাকে। সেই ক্ষেত্রেও আমাদের উচ্চারণের উপর ডিপেন্ড করে আমাদের আর্টিকেলটা ইউজ করতে হবে। যেমন সাউন্ডের উপর ডিপেন্ড করে। Like that, আমি রুলসটি লিখেছি ডিপেন্ড অন সাউন্ড। হি ইজ অ্যান হনেস্ট ম্যান। আমরা কি হনেস্ট ম্যান বলতে পারবো? যদিও ওয়ার্ডটি এইচ দিয়ে শুরু হয়েছে, আমরা বলবো অনেস্ট। কিছু কিছু শব্দ যেটা কনসোনেন্ট হলেও উচ্চারণ হয় ভাওয়েলের মতো, ঠিক সেটা হচ্ছে এইচ। এইচ অনেক ক্ষেত্রে দেখবে যদিও এইচ কনসোনেন্ট কিন্তু তার সাউন্ড হচ্ছে ভাওয়েলের মতো, সেই ক্ষেত্রে আমরা অ্যান ইউজ করব। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তারপর হচ্ছে আওয়ার। I played for an hour. আমি 1 ঘন্টার জন্য খেলেছিলাম। তাহলে এখানে এইচ উচ্চারণটা কি হয়েছে? ভাওয়েলের মতো আ। অনেস্ট উচ্চারণটা হয়েছে অ এর মতো। এইচ অ এর মতো একবার হয়েছে, আরেকবার আ এর মতো উচ্চারণ হয়েছে, তাই ভাওয়েলের মতো উচ্চারণ হয়েছে, তাই এন ইউজ করেছি। কিন্তু যদি আমি বলি হর্স, যেমন একটা এক্সাম্পল দিয়েছিলাম হর্স দিয়ে, আমি আরেকটা দিচ্ছি। He bought a horse for his child. সে তার ছেলে বা বাচ্চার জন্য একটা কি কিনেছিল? হর্স কিনেছিল, তার মানে ঘোড়া। এখানে এইচ এর উচ্চারণ আমরা কি বলেছি? হ। কনসোনেন্ট এইচ এর মতোই উচ্চারণ হয়েছে, তাই কি হয়েছে? এ ইউজ হয়েছে। এটা খুব কমন একটা রুলস। এটা আমি তোমাদের আগের ক্লাসেও করিয়েছি, আবারও করাচ্ছি। এই জন্য এই রুলসটা মনে রাখা ভালো। অনেকে এই রুলসটা ভুল করে। এই রুলসটা কিন্তু 1-2 বার পড়লে কিন্তু মনে থাকবে, এটা কিন্তু কঠিন না। তারপরে অনেকে এই রুলসটা ভুল করে, তাই আমি এটা আবার করে দিলাম। আরেকটা জিনিস আছে যেটা কনসোনেন্ট কিন্তু উচ্চারণ করার সময় আমরা এরকম করে ভাওয়েল করি। যেমন এই জাতীয় ওয়ার্ড আমরা অনেক সময় দেখো কারো বায়োগ্রাফি নিয়ে প্যারাগ্রাফ লিখি, মাই মাদার মাই ফাদার নিয়ে প্যারাগ্রাফ লিখি। অনেক সময় এই কথাটি লিখি, হি ইজ অ্যান এমএ। তার মানে কি? সে মাস্টার্স কমপ্লিট। এমএ মানে মাস্টার্স অফ আর্টস। এটাকে আমরা সংক্ষেপে লিখেছি এম এ, বড় হাতের এম এবং বড় হাতের এ দিয়ে লিখেছি। এই জাতীয় অ্যাব্রিভিয়েশনের সময় যদি আমরা এম, যদিও কনসোনেন্ট, কিন্তু এম বলতে আমরা কি করেছি? ভেঙে ভেঙে বলছি। আমরা কিন্তু বলিনি হি ইজ এ মা, মা বলিনি, তাই না? যদি ম দিয়ে উচ্চারণটা শুরু হতো তাহলে এ ইউজ হতো, কিন্তু আমরা বলছি এম এ। এম এম বলার সময় আমরা ভাওয়েল এ দিয়ে শুরু করছি, আমাদের উচ্চারণটা এ দিয়ে শুরু হচ্ছে, এম এ, তাই আমরা এখানে এন ইউজ করেছি। সেম এরকম আরো আছে, হি ইজ অ্যান এমপি। এমপি যখন বলি
এমপি কথাটা আমরা এইভাবে লিখি এম তারপর ডট দিয়ে পি, সেই ক্ষেত্রে এম এর উচ্চারণটা এ দিয়ে শুরু হয়েছে। তারপরে শুধু এম না, এক্স রেও, এক্স রে যে এক্স, এক্স কথাটা বলার সময় আমরা এ দিয়ে উচ্চারণ করি। যেমন দেখো, দিস ইজ অ্যান এক্স-রে মেশিন। এখানে এক্স-রে, এক্স বলতে আমরা এ ইউজ করেছি, তাই কি হলো, দিস ইজ অ্যান হলো, কি হলো, অ্যান হলো, অ্যান এক্স-রে মেশিন। এটা একটা এক্স-রে মেশিন। তার মানে কি বুঝালো, সাউন্ডের উপর ডিপেন্ড করে অনেক সময় আমাদের এ অথবা অ্যান ব্যবহার হয়। যদি সাউন্ড হয় ভাওয়েলের, যদি এটা কনসোনেন্টের মতো, কনসোনেন্ট কিন্তু উচ্চারণ হবে ভাওয়েলের মতো, তখনই আমরা অ্যান ব্যবহার করব। আজকের জন্য এখানেই থাক। আমাদের আর্টিকেলের আলোচনা আগের ক্লাসে যেগুলো ছিল সেগুলো ইম্পর্টেন্ট। এখনো আমি কয়েকটি ইম্পর্টেন্ট টপিক দিয়েছি, রুলস দিয়েছি। ইনশাআল্লাহ আমরা আরো নতুন নতুন রুলস শিখব। তবে আমার গ্রামারের ব্যাপারে যে জিনিসটা বলবো, তোমাদের ফিল ইন দ্য গ্যাপস যে কোনোটাই আসতে পারে, কিন্তু আমাদের রুলস গুলো জানতে হবে। আমাদের সাজেশন, গ্রামারের কখনো সাজেশন হয় না, এটা মনে রাখবে। গ্রামারের কখনো সাজেশন দেওয়া যায় না। হয়তো প্যারাগ্রাফ, এসে, ইমেল এগুলো আমরা সাজেশন দিতে পারবো, কিন্তু গ্রামার সাজেশন হিসেবে দেওয়া যায় না। গ্রামারের রুলস গুলো পড়িয়ে দিচ্ছি, রুলস এর উপর ডিপেন্ড করে হয়তো প্রশ্ন থাকবে, অথবা সাজেশনেরটাই আমি এদিক সেদিক করে তোমাদের কোশ্চেনে দিব। ইনশাআল্লাহ আশা করি তোমরা পারবে। ভালোভাবে প্রিপারেশন নাও, ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।